এ তো পুরো উলটপুরাণ হয়ে গেল। যে ব্যাপারটা আমরা স্বপ্নেও কেউ কল্পনা করিনি সেটাই বাস্তবে ঘটে গেল এইবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন। তার আগের দিন মানে যেখানে ব্যাটাররা একবারে মানে নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল পেস বোলারদের সামনে, দাঁড়াতেই পারছিল না কোনোভাবে, তখন ওই জায়গায় মানে বোলাররাই গত দুদিন ধরে ডমিনেট করেছে। তো সেইখানে থার্ড দিন দেখা গেল ব্যাটারদের রাজত্বে বোলাররাই আর সেভাবে কোনো পাত্তা পেল না। অপরদিকে সাউথ আফ্রিকা তারা তাদের বোলাররা পার্টিকুলারলি সেকেন্ড ইনিংসে ওই অস্ট্রেলিয়া স্কোরটা তো একসময় 7 উইকেটে 73 করে দিয়েছিল, তখন দারুণভাবে মানে টিমকে তারা ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু ওই অষ্টম উইকেটে একটা যে 61 রানের জুটি হয়ে গেছিল অ্যালেক্স ক্যারিয়ার মিচেল স্টার্কের মধ্যে, ওই পার্টনারশিপটার জন্যই মনে হচ্ছিল সাউথ আফ্রিকা ম্যাচটা আবারও অস্ট্রেলিয়ার হাতে তুলে দিয়েছে। তো যার ফলে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া কিন্তু তাদের মানে স্কোরটাকে একটা ডিসেন্ট পর্যায়েতে গিয়ে শেষ করে 8 উইকেটে 144। ওই অবস্থায় মিচেল স্টার্ক তখনও কিন্তু ক্রিজে ছিলেন। তো এই অবস্থায় তৃতীয় দিন যখন খেলাটা শুরু হলো, ওই দিনের ওই শুরুর 2.5 ওভারের মধ্যেই কাগিসো রাবাডা তুলে নিয়েছিলেন ওই নাথান লায়নের উইকেটটা। তাকে একটা ওই গুড লেংথের ডেলিভারিতে এলবিডাব্লিউ করে তিনি প্যাভিলিয়নে ফিরিয়ে দেন, ওই 2 রান তিনি করতে পেরেছিলেন। তো এই জায়গায় মানে 9 উইকেটে 148 হয়ে যায় অস্ট্রেলিয়া স্কোরটা। তখন মনেই হচ্ছিল যে লাস্ট উইকেটটা আর হয়তো ওই 10-12 রানের মধ্যেই বা খুব বেশি হলে 4-5 রানের মধ্যেই উঠে যেতে পারে। কিন্তু এই জায়গাতে একটা কাউন্টার অ্যাটাক করলেন এই মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউড মিলে। মানে দুজনে একেবারে দাঁতে দাঁত চেপে ধৈর্য সহকারে লড়াই করে ওই জায়গায় সাউথ আফ্রিকার বোলারদের পুরোপুরি রুখে দেন। মিচেল স্টার্ক তিনি দায়িত্ব নিয়ে বলতে পারেন ওই 59 রানের একটা জুটি গড়ে তুলেন এই মানে জশ হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে, নিজেও ওই জায়গায় 50 কমপ্লিট করেছিলেন। দুজনেই উইকেটের চারপাশে বেশ কিছু চমৎকার শটস খেলেছেন। মিচেল স্টার্ককে দেখলাম তিনি স্লক সুইপ করলেন ওই মিড উইকেট দিয়ে, জশ হ্যাজেলউডকে দেখলাম তিনি একটা চমৎকার আপার কাট করে বাউন্ডারি মেরেছেন। তো সব কিছু মিলিয়ে এদের দুজনের হাত ধরে কিন্তু অস্ট্রেলিয়া স্কোরটা 200 রানের গন্ডি টপকে যায়। তো এরপর ওই 207 রানের মাথায় ওই মানে জশ হেজেলউডকে ওই এইডেন মার্ক্রম একটা ওই অফ স্টাম্পের বাইরের দিকে ডেলিভারি করেছিলেন, কিন্তু হেজেলউড কাভার দিয়ে মানে ঠিকঠাক মতোই খেলেছিলেন, কিন্তু মানে ভুলবশত তিনি ওটা হাওয়ায় খেলে ফেললেন। আর শর্ট কভারে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি ওই জায়গায় আউট হয়ে যান 17টা রানে। আর মিচেল স্টার্ক অপর পাশে 56 রান করে তিনি অপরাজিত থাকলেও অস্ট্রেলিয়ার মানে সেকেন্ড ইনিংসটা শেষ হয়ে যায় 207 রানে। তো যেখানে অস্ট্রেলিয়ার একসময় মনে হচ্ছিল যে 100 রানে হয়তো উঠবে না, সেখান থেকে তারা যখন 207 তুলে ফেললো, এটা কিন্তু তাদের কাছে অনেক বড় একটা বোনাস ছিল বলতে হবে। তো যার ফলে দেখা গেল অস্ট্রেলিয়া মানে সাউথ আফ্রিকার থেকে লিড নিতে পেরেছে 281 রানে, আর হিসাব মতো সাউথ আফ্রিকার সামনে টার্গেটটা দাঁড়ালো লাস্ট ইনিংসে 282। তো ওই জায়গায় মানে জশ হ্যাজেলউডের উইকেট চলে যাওয়ার সাথে সাথেই আম্পায়াররা কিন্তু লাঞ্চ ব্রেক ডেকে দিল। এরপর মানে সেকেন্ড সেশন থেকেই সাউথ আফ্রিকার রান চেসের কাজটা শুরু হয়ে গেল, কিন্তু ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। মিচেল স্টার্ক অ্যাজ ইউজুয়াল তার ওই শুরুতেই মানে স্ট্রাইক নেওয়ার যে আর কি প্রবণতা সেটা তিনি এদিনও বজায় রাখলেন। রায়ান রিকেলটনকে একটা অলমোস্ট ইয়র্কার লেংথের ডেলিভারিতে তিনি ড্রাইভ খেলতে বাধ্য করলেন। তো যার ফলে খোঁচা দিয়ে তিনি ওই উইকেটের পেছনে ওই মানে কিপারের অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। 6 রান তিনি করে যেতে পেরেছেন। 9 উইকেটের মাথায় সাউথ আফ্রিকা প্রথম উইকেটটা খুইয়ে ফেললো। এরপর ওই তিনে ব্যাটিং করতে আসা ওয়ান মুল্ডার আর এইডেন মার্ক্রমের মধ্যে একটা 61 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। ওয়ান মুল্ডারের 3 নম্বরে ব্যাটিং করা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু এই দিন তিনি সমস্ত সমালোচনাকে মানে কিছুটা আর কি জবাব দিয়ে বলতে পারেন 27 রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলেছেন। হ্যাঁ হয়তো খুব বেশি বড় রানের ইনিংস খেলেননি, কিন্তু ওই পার্টিকুলার টাইমে তার এই ইনিংসটা বা ওই এইডেন মার্ক্রমকে তিনি যে সাপোর্ট দিয়েছেন উইকেটের অপর পাশ থেকে, এটা কিন্তু সাউথ আফ্রিকার অন্যান্য ব্যাটারদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য যথেষ্ট কার্যকরী ছিল বলে আমি মনে করি। এদের দুজনের হাত ধরে তাদের স্কোরটা ওই 50 রানের গন্ডি টপকে যায়। এরপর কিন্তু আমার মনে আছে ওই সাউথ আফ্রিকার যখন দলগত স্কোর 55, এইডেন মার্ক্রমকে একটা ক্যাচের খুব ভালো মতো চান্স ক্রিয়েট করে ফেলেছিল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। আমি মনে করি অ্যালেক্স ক্যারি যদি আরেকটু তৎপর হতেন বা আরেকটু যদি তিনি কনসেন্ট্রেশনটা ওই জায়গায় বজায় রাখতে পারতেন, ক্যাচটা কিন্তু তার ডেফিনেটলি ধরা উচিত ছিল। যদিও একটু সামনের দিকে আর কি বলটা ওই জায়গায় মানে ড্রপ করেছিল, কিন্তু ওই একটু কনসেন্ট্রেশনটা বাড়াতে পারলে ক্যাচটা কিন্তু হয়ে যেতে পারতই বলে আমি মনে করি। তো যাই হোক ওই জায়গায় একটা এইডেন মার্ক্রম লাইফ পেয়ে গেছিলেন, কিন্তু মানে এই 70 রানের মাথায় ওই জায়গায় মানে মিচেল স্টার্ক আবার অ্যাটাকে ফিরে আসে। রাউন্ড দ্য উইকেটে তিনি ওই একটা বল করে ওই ড্রাইভ খেলতে বাধ্য করলেন। তো শর্ট কভারে ফিল্ডার রাখা ছিল, ওই জায়গায় কি ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই ওয়ান মুল্ডার। তো 27টা রান তিনি করে গেছিলেন। সাউথ আফ্রিকার স্কোরটা তখন হয়ে গেছিল 2 উইকেটে 70। এরপর যখন টি ব্রেক ডাকলো আম্পায়াররা, তখনও সাউথ আফ্রিকার স্কোরটা 2 উইকেটে 94। তখন তেম্বা বাভুমা আর এইডেন মার্ক্রম তখন ক্রিজে রয়েছেন। তখনও ম্যাচটা বলতে গেলে পুরো অলমোস্ট 50-50 ছিল। কিন্তু এরপর এই লাস্ট সেশনে থার্ড দিনের একদম শেষ সেশনে বলতে গেলে সাউথ আফ্রিকার এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে পুরোটাই অলমোস্ট আর কি ম্যাচ থেকে ছিটকে দিল অস্ট্রেলিয়াকে। দুজনেই উইকেটের চারপাশে চমৎকার কিছু শটস খেলেছেন, দারুণ ব্যাটিং করেছেন, খুব মানে ধৈর্য সহকারে ওই জায়গায় লড়াই করেছেন, মানে বেছে বেছে বোলারদেরকে টার্গেট করেছেন। যে মিচেল স্টার্ক 2 উইকেট নিয়ে শুরুতেই মানে সাউথ আফ্রিকার কোমর ভেঙে দিয়েছিল, কিংবা আগের ইনিংসেও তাই ঘটেছিল। তো সেই মিচেল স্টার্ককেই দেখলাম এদিন এই দুই ব্যাটার মানে বেশি বেশি করে টার্গেট করলেন, তার এগেনস্টেই আর কি বড় বড় শটগুলো বা বাউন্ডারিগুলো তারা নেগোশিয়েট করলেন। অপরদিকে হেজেলউড আর কামিন্সের এগেনস্টে তারা বেশিরভাগ ওই খুচরো রানগুলো আর কি কালেক্ট করছিল। নাথান লায়নও অনেকগুলো ওভার বোলিং করেছেন, পার্টিকুলারলি এই মানে থার্ড ডেতে মানে বোলারদের ওই ফুটমার্কের জন্য স্পিন খুব ভালোভাবে ধরছিল, কিন্তু
মানে হাফ চান্স বা একটা চান্স ওই জায়গায় ক্রিয়েট করেছিল ঠিকই নাথান লায়ন। ওই তেম্বা বাভুমা একটা তাকে ওই মানে মিড উইকেট দিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচের একটা চান্স কিন্তু দিয়ে দিয়েছিলেন অলমোস্ট, কিন্তু ওই অস্ট্রেলিয়ার ফিল্ডাররা ওই মানে একদম ডিপ থেকে দৌড়ে এসে মানে ওই একটুখানি শটের জন্যই আর কি ক্যাচটা ধরতে পারেননি। ওই জায়গায় মানে গোটা দুয়েক মতো লাইফ দিয়ে দিয়েছিল তেম্বা বাভুমা। ইভেন তেম্বা বাভুমার কথা আমি বলছি, মানে মিচেল স্টার্ক যখন ওই মানে সেকেন্ড উইকেটটা তুলে নিয়েছিলেন ওয়ান মুল্ডারের, মানে তার ঠিক ব্যক্তিগত পরের ওভারই বাভুমাকে একটা ক্যাচের খুব ভালো মতো কিন্তু চান্স ক্রিয়েট করে ফেলেছিল ওই মিচেল স্টার্ক। মানে তার একটা এক্সট্রা বিট অফ বাউন্সার ডেলিভারিতে তিনি কিন্তু একটা আউটসাইডেজ হয়ে ওই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করা স্টিভ স্মিথের মানে হাতে একদম আর কি সহজ একটা ক্যাচ দিয়ে দিয়েছিলেন, কিন্তু স্মিথ আনফর্চুনেটলি ক্যাচটা গ্র্যাব করতে পারেননি। না হলে কিন্তু আমি মনে করি মানে সাউথ আফ্রিকার ইনিংসটা যে এত স্মুথলি এগিয়েছে এটা কিন্তু নাও এগোতে পারতো যদি বাভুমার উইকেটটা ওই জায়গায় চলে যেতে পারতো। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, সাউথ আফ্রিকা অনেক দিন পর বলতে গেলে তাদের ওই ভাগ্যের সহায়তা ফেরত পেয়েছে, বা আর কি বলতে গেলে এতদিন তো আইসিসি টুর্নামেন্টে তাদের ওই চরম দুর্ভাগ্য নিয়ে যতই ভালো তারা ক্রিকেট খেলুক না কেন ওই মানে ভাগ্যের কাছেই মূলত বেশিরভাগ সময় হেরে গিয়ে তাদেরকে বিদায় নিতে হতো। তো সেই দিক থেকে যখন তাদের মানে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে তখন বলতে গেলে ডেফিনেটলি এই মানে চতুর্থ দিনের খেলায় তাদের হয়তো জয়টা এই জায়গায় নিশ্চিত হয়ে গেলেও যেতে পারে। ইভেন এখন সেরকমই তো চান্স দেখা যাচ্ছে। আর এই তৃতীয় দিনের খেলার একদম প্রায় শেষ বেলায় এইডেন মার্করম ওই জশ হেজলউডের একটা ডেলিভারিতে একটা ফ্লিক করে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে তিনি ওই জায়গায় নিজের সেঞ্চুরিটা তুলে নেন, তার টেস্ট ক্যারিয়ারের 8th সেঞ্চুরি। আর এমন একটা টাইমে তিনি সেঞ্চুরি করলেন যে সময় সাউথ আফ্রিকার তার ওই ব্যাট থেকে এই সেঞ্চুরিটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তো এরপর মানে 2 উইকেটে 213 এই অবস্থায় সাউথ আফ্রিকা দিনের খেলাটা শেষ করেছে। এখনও 69 রান বাকি রয়েছে, হাতে তাদের 8টা উইকেট রয়েছে। মানে ক্রিজে যখন 2 সেট ব্যাটার রয়েছে, আরও অনেক আর কি ব্যাটার এরপর অপেক্ষা করছে, তখন এই জায়গা থেকে ম্যাচ জয়ের জন্য এখন ওভারওয়েলমিং সাউথ আফ্রিকাই ফেভারিট। যেটা আর কি গতকাল মানে দ্বিতীয় দিনের খেলা শেষেও মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া ম্যাচের রাশটা নিজেদের পকেটে পুরে ফেলেছে। ওই কারণেই আমি শুরুতে বললাম ম্যাচের আর কি ঘটনাটা পুরোটা একবারে 360 ডিগ্রি উলট পোড়ান হয়ে গেছে। তো ডেফিনেটলি এখনও আমি স্টিল মনে করি অস্ট্রেলিয়ার জন্য কিন্তু চান্স রয়েছে, কারণ টিমটা সাউথ আফ্রিকা যাদের কিন্তু শেষ দিকে গিয়ে বারবার চোখ করার মানে অতীত নজির রয়েছে। তো এই জায়গা থেকে মানে অস্ট্রেলিয়াকে যদি ম্যাচে ফিরতে হয় তাহলে ফার্স্ট সেশনে অন্তত ওই প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই 2 সেট ব্যাটার এইডেন মার্করম আর তেম্বা বাভুমাকে আগে ফেরাতে হবে। আর ফার্স্ট সেশনে আরও যদি 2টা উইকেট তুলে নিতে পারে অস্ট্রেলিয়ার বোলাররা, মানে অন্তত 4 থেকে 5টা উইকেট তুলতে হবে, তবেই কিন্তু একটা ম্যাচ জয়ের ক্ষীণ আশা থাকলেও থাকতে পারে অস্ট্রেলিয়ার জন্য। দেখা যাক এখন এই চতুর্থ দিন আলটিমেটলি সাউথ আফ্রিকার জয়টাই কি নিশ্চিত হয়ে যায়, নাকি অস্ট্রেলিয়া একদম শেষ মুহূর্তে বা শেষ বেলায় ক্রিকেট ফ্যানেদের কোনো চমক দিতে পারে কিনা। তো কি মনে হয় এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ বা ওই টেস্টের শ্রেষ্ঠত্বের শিরোপার ওই মুকুটটা কাদের মাথায় উঠতে চলেছে, সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া? সাউথ আফ্রিকা কি পারবে তাদের ওই চোকার তকমা ঘুচিয়ে আফটার 2000 মানে 2000 সালের পর তাদের প্রথম আইসিসি কোনো ট্রফি উঁচিয়ে ধরতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।